আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য পরিবহনে সবথেকে বেশি ব্যবহার করা হয় সমুদ্রপথ। বিশ্বের প্রায় ৮০% বাণিজ্য সমুদ্রপথেই হয়ে থাকে। বহু আগে থেকেই মানুষ সমুদ্রপথ পাড়ি দিয়েই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করছে। এক দেশ থেকে অন্য দেশে পণ্য আনা নেওয়া, বাণিজ্য করা এবং সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে মানুষ সমুদ্রপথ ব্যবহার করত। এছাড়া বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের মাঝে বাণিজ্য পরিবহন বৃদ্ধি পেয়েছে, তাই যোগাযোগের জন্য সমুদ্রপথের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। এশিয়া ইউরোপ মহাদেশের মধ্যে বাণিজ্য ব্যবস্থার সুপরিচিত পথ ছিল উত্তমাশা অন্তরীপ বা কেপ অব গুড হোপ। বহুকাল আগে থেকেই বিভিন্ন নাবিক ও অভিযাত্রী এই সমুদ্রপথটি ব্যবহার করে ইউরোপ থেকে এশিয়ায় এসেছে। তবে এই পথ দিয়ে যাত্রা যেমন ছিল সময় সাপেক্ষ, তেমনই ছিল বিপজ্জনক। কারণ এই পথ দিয়ে আসতে হলে জাহাজগুলোকে সমগ্র আফ্রিকা উপকূল জুড়ে ঘুরে আসতে হতো। আফ্রিকার একেবারে দক্ষিণে অর্থাৎ বর্তমান আফ্রিকা মহাদেশ দিয়ে আসতে হতো বলেই এই পথে জাহাজগুলোকে অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হতো। এই সমস্যার সমাধান হিসেবে এশিয়া ও আফ্রিকার সংকীর্ণ সংযোগস্থলে একটি খাল খনন করা হয়, যার বর্তমান অবস্থান মিশরে। 1869 সালে চালু হওয়া এই খালের নাম সুয়েজ খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করে, ফলে যাত্রার সময় যেমন কমে এসেছে তেমনি বাণিজ্যের প্রসার হয়েছে উল্লেখযোগ্য হারে। এশিয়া থেকে ইউরোপে বাণিজ্য যাত্রার আরেকটি সহজ পথ রয়েছে, তবে বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকায় এই পথে জাহাজ চলাচল অনুকূল নয়। বলছি আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগরের কথা, কিন্তু বর্তমান জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুর বরফ দ্রুত গলে যাচ্ছে, যার কারণে এই পথটি আগের থেকে অধিকতর সময় বরফাবৃত থাকছে না। ফলে এই পথে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার উকি দিচ্ছে। একসময় সমগ্র রাশিয়ার সীমান্ত জুড়ে অবস্থিত এই সমুদ্রপথের নাম উত্তর সাগর সমুদ্রপথ বা নর্দার্ন সি রুট। রাশিয়া ও আলাস্কার মাঝে অবস্থিত এই পথটি হল বেরিং প্রণালী। সেটি এই সমুদ্রপথে প্রবেশ করার অন্যতম মাধ্যম হয়ে উঠছে। আন্তর্জাতিক বাণিজ্যের জাহাজগুলো চলাচলের জন্য এটি সুয়েজ খালের বিকল্প হয়ে উঠছে। এশিয়া ও ইউরোপের মধ্যে যাতায়াতের জন্য 193 কিলোমিটার দীর্ঘ সুয়েজ খাল একটি অপরিহার্য বাণিজ্য পথ হিসেবে পরিচিত। খালটি হাইড্রোকার্বন, বিশেষ করে তেল এবং গ্যাস পরিবহনের জন্য প্রধান বাণিজ্য পথ হিসেবে কাজ করে, যা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। ব্রিটিশ শিপিং ডেইলি লয়েস লিস্টের একটি হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় 8 বিলিয়ন ইউরোর বেশি পণ্য সুয়েজ খাল দিয়ে পরিবাহিত হয় এবং টোল হিসেবে পরিশোধ করে 13 মিলিয়ন ইউরো। এই হিসেবে বার্ষিক টোলের পরিমাণ দাঁড়ায় 4.8 বিলিয়ন ইউরো। তবে 400 মিটার লম্বা এভারগিভেন জাহাজগুলো সুয়েজ খালে আটকা পড়ার ফলে এই সমুদ্রপথে বাণিজ্য বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় সুয়েজ খালের দুর্বলতা প্রকাশ পেয়েছে, যার ফলে বিকল্প বাণিজ্যিক সমুদ্রপথগুলোর আলোচনা আরও আলোচনায় আসছে। জাহাজের জ্বালানি এবং অন্যান্য আন্তর্জাতিক খরচ বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বিকল্প অথচ স্বল্প দূরত্বের সমুদ্রপথে যাত্রার সুযোগ সৃষ্টি করে। সুয়েজ খালের সীমাবদ্ধতার কারণে বেরিং প্রণালী হয়ে নর্দার্ন সি রুটটি অন্যতম বিকল্প হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুর বরফ হ্রাস পাচ্ছে, যা আর্কটিক অঞ্চলে এই বাণিজ্য পথটি পণ্য পরিবহনের জন্য একটি নতুন কৌশলগত সুযোগ হিসেবে ধরা দিচ্ছে। এশিয়া এবং ইউরোপের মধ্যে শর্টকাট পথ হিসেবে ব্যাপকভাবে পরিচিত উত্তর সাগরের বাণিজ্য পথটি সুয়েজ খালের একটি অন্যতম বিকল্প হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের ব্যস্ততম বাণিজ্য পথ সুয়েজ খাল দূরপ্রাচ্যের দেশে এবং অঞ্চলগুলোর পণ্য পরিবহনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এর বিকল্প বেরিং প্রণালী প্রশান্ত মহাসাগরকে উত্তর মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। উত্তর মহাসাগর সমুদ্রপথটি ব্যবহার করতে হলে বেরিং প্রণালী হয়ে আর্কটিক জাহাজগুলোকে চলাচল করতে হবে, যার ফলে এটি রাশিয়ার জন্য একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল হয়ে উঠতে পারে। যদিও এই বাণিজ্য পথটি বছরের মাত্র 3 মাসের জন্য বরফমুক্ত থাকে, তথাপি এটি রাশিয়ার তেল এবং গ্যাস শিল্পকে একটি বড় সুযোগ সৃষ্টি করে দিতে পারে। অনুমান করা হয় যে বেরিং প্রণালী হয়ে উত্তর সাগর বাণিজ্য পথটি ব্যবহার করলে উত্তর ইউরোপ থেকে চীনের দূরত্ব সুয়েজ খালের তুলনায় প্রায় 40% কমে যায়। এই পথ ব্যবহার করে একটি জাহাজ যদি ইউরোপ থেকে দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে যায়, সেটির যাত্রা সুয়েজ খালের তুলনায় 38 দিন থেকে কমে 19 দিনে নেমে আসতে পারে। দক্ষিণ কোরিয়া থেকে ইংল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে সুয়েজ খালের তুলনায় এই পথে প্রায় 4000 নটিক্যাল মাইল কম দূরত্ব অতিক্রম করতে হয়, যেখানে জাপান থেকে ইউরোপের একটি সমুদ্রযাত্রার জন্য উত্তমাশা অন্তরীপের মাধ্যমে প্রায় 29 দিন এবং সুয়েজ খালে 22 দিন সময় লাগে। আর্কটিক মহাসাগরের মাধ্যমে এটি মাত্র 10 দিন সময় লাগবে। সুয়েজ খালের মধ্য দিয়ে গেলে প্রায় 20,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, কিন্তু বেরিং প্রণালী হয়ে গেলে তা 9,000 কিলোমিটারেরও কম দূরত্ব হয়। উত্তর সাগর বাণিজ্য পথ ব্যবহার করার মাধ্যমে সুয়েজ খালের তুলনায় প্রায় 30 থেকে 40% কম জ্বালানি এবং সময় সাশ্রয় হবে। এছাড়াও এখানে জলদস্যুর কোনো ঝুঁকি নেই। আরেকটি সুবিধা হলো এই পথ দিয়ে যাওয়ার সময় জাহাজগুলো সুয়েজ খাল হয়ে যাওয়ার চেয়ে
সংক্ষিপ্ত পথ অতিক্রম করে, ফলে কম দূষণ নির্গত হয়। এই কারণে 2030 সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন বছরে প্রায় 1.2 মিলিয়ন টন হ্রাস করা যেতে পারে। এই পরিপ্রেক্ষিতে যখন আর্কটিক গ্রীষ্মকালে বরফমুক্ত থাকে, তখন উত্তর সাগর বাণিজ্য পথ এবং বছরের বাকি অংশ সময় সুয়েজ খাল ব্যবহারের সুপারিশ করা হয়েছে। তবে পরিবেশগত ঝুঁকি এবং অধিক ব্যয় এই পথে বাণিজ্য নিয়ে উদ্বেগের কারণ। নরওয়ে-ভিত্তিক প্রতিষ্ঠান এনডিভি সাম্প্রতিক উত্তর সাগর বাণিজ্য পথের সম্ভাবনা নিয়ে একটি সমীক্ষা করেছে। তারা দেখিয়েছে যে চাহিদা বৃদ্ধির ফলে এই পথে 2030 সাল নাগাদ 500 এবং 2050 সাল নাগাদ প্রায় 900 জাহাজের চলাচল বৃদ্ধি পাবে। কানাডিয়ান এবং আমেরিকান সামুদ্রিক বিশেষজ্ঞরা বলেছে 2030 সালের মধ্যে বৈশ্বিক শিপিংয়ের 2% আর্কটিকের মাধ্যমে হতে পারে এবং তা 2050 সালের মধ্যে 5% পৌঁছে যাবে। রাশিয়ান পারমাণবিক সংস্থা রোসাটম সুয়েজ খালের বর্তমান পরিস্থিতির আলোকে এই পথের বিকল্প হিসেবে বেরিং প্রণালী হয়ে উত্তর সাগর বাণিজ্য পথ ব্যবহারের প্রস্তাব করেছে। এই পথ ব্যবহার করলে রাশিয়ার আর্কটিক অঞ্চলের তেল এবং প্রাকৃতিক গ্যাসের অধিকতর উন্নয়ন ঘটাতে পারবে। এছাড়া রাশিয়ার তুন্দ্রা অঞ্চলের বরফ গলতে শুরু করলে সেসব জায়গায় পাইপলাইন এবং রেললাইন নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়ন আরও বেশি গতিশীল হবে এবং প্রাকৃতিক সম্পদগুলো উত্তর সাগর রুটের মাধ্যমে রপ্তানি করা হবে। যেহেতু এই বাণিজ্য পথটির অধিকাংশ অঞ্চলই রাশিয়ার একচেটিয়া বাণিজ্যিক অঞ্চল ইইজেটের মধ্যে অবস্থিত, তাই পথটিতে জাহাজ চলাচল হলে পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমতে পারে। রাশিয়ার জন্য এই সমুদ্রপথটি হল সাইবেরিয়া অঞ্চলে শিল্প বিকাশের চাবিকাঠি। এছাড়া আর্কটিক অঞ্চলের দেশগুলো এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, যেমন বন্দর এবং জাহাজ নির্মাণ গবেষণায় তাদের বিনিয়োগ বৃদ্ধি করবে। ফলে এই অঞ্চলে এসব দেশের উন্নয়ন ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে ত্বরান্বিত হবে। কিন্তু এই দেশগুলোই একমাত্র বিনিয়োগকারী নয়, কারণ চীন ও উত্তর সাগর বাণিজ্য পথের ভূকৌশলগত সম্ভাবনা নিয়ে উৎসাহী। তাই আর্কটিকের বরফ যতই গলছে, সেই সাথে এই অঞ্চলের বাণিজ্যের সুযোগ নতুন দ্বার উন্মোচন করছে। রাশিয়া সুয়েজ খালের পরিবর্তে এই পথটি সুপারিশ করলেও এখানে কিছু সমস্যা রয়েছে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র বেরিং প্রণালীতে বাধা সৃষ্টি করতে পারে, কারণ একটা সময় সম্পূর্ণ এই বেরিং প্রণালীর কর্তৃত্ব রাশিয়ার হাতে থাকলেও 1867 সালে বেরিং প্রণালীর অপর প্রান্তের আলাস্কা অঞ্চলটি মাত্র $72 লাখ বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় রাশিয়া সরকার, যার ফলে এই প্রণালীটির অর্ধেক কর্তৃত্ব চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। এবং তৃতীয়ত, রাশিয়ার এই উদ্যোগে আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রক্রিয়া আসতে পারে। এছাড়া নিরাপত্তা ঝুঁকি, খরচ, উন্নত জাহাজ, বিমা খরচ এবং আইস ব্রেকারের জন্য আর্কটিক শিপিং কোম্পানিগুলোর জন্য এখনও এটি ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল উদ্যোগ। ইউএস কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এ অঞ্চলে বাণিজ্যের সম্ভাবনা এবং সমস্যা থাকা সত্ত্বেও আর্কটিক ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার ভূ রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হচ্ছে। আর্কটিককে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি নতুন নীতি প্রবর্তিত হলে তা এ অঞ্চলের পরাশক্তিধর দেশগুলোর জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার ভারসাম্য রক্ষা করবে বলে ধারণা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের শেষ আর্কটিক নীতি প্রকাশিত হয় 2016 সালে এপ্রিল মাসে। যদিও এখন উত্তর সাগরের বাণিজ্যপথটি ব্যবহার করা কঠিন, তবে এটি কয়েক দশকের মধ্যে পরিবর্তন হতে পারে। ভূরাজনৈতিকভাবে এর বিশাল প্রভাব রয়েছে, কারণ এটি চীন এবং রাশিয়াকে মিত্র হিসেবে আরও কাছাকাছি নিয়ে আসতে পারে এবং শক্তিশালী আইস ব্রেকার তৈরি করতে সাহায্য করতে পারে, যা এই অঞ্চলের বাণিজ্যিক প্রসারের একটি প্রয়োজনীয় হাতিয়ার। যেহেতু ইইউ সদস্য রাষ্ট্রগুলো আর্কটিক অঞ্চলের গ্যাস, তেল এবং মাছের বিশাল গ্রাহক, তাই ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই এই বিষয়টি বাস্তবমুখী এবং কার্যকরী পন্থা অবলম্বন করতে হবে। যথারীত জলবায়ু পরিবর্তনের উপর ইউরোপীয় গ্রিন ডিল নীতি, যা এই সমস্যার শুধুমাত্র একটি অংশের সমাধানের পরামর্শ দেয়। এছাড়া ইইউ এর আর্কটিকের অন্যান্য বিষয়গুলোর উপর নজর দেওয়া উচিত, যেমন টেকসই খাদ্য ব্যবস্থা, পরিবেশ বান্ধব শিল্প খাত, নতুন বাণিজ্য পথের অনুসন্ধান এবং অন্যান্য দেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক। বার্ষিক জলবায়ু পরিবর্তনের প্রভাব আর্কটিক অঞ্চলে সবথেকে বেশি পড়েছে, যেখানে বার্ষিক গড় তাপমাত্রা গত 100 বছরের স্বাভাবিক হারের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে গত 2000 বছরের চেয়ে বর্তমান আর্কটিক এখন বেশি উষ্ণ। বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই অঞ্চলের বরফ গলে যাচ্ছে, আর এই পথে জাহাজ চলাচলের পরিমাণ বেড়েই যাচ্ছে। আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে অতিমাত্রায় গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে 2021 সাল ছিল আর্কটিকের জন্য সপ্তম উষ্ণতম বছরের রেকর্ড, যেখানে গত 15 বছরে এটি সর্বনিম্ন 15টি রেকর্ড ছিল। গত দশক থেকে আর্কটিকে জাহাজ চলাচল এবং অন্যান্য বাণিজ্যিক সমুদ্রযাত্রা বৃদ্ধি পেয়েছে।
2010 সালে যেখানে এই পথ দিয়ে 4টি জাহাজ চলেছিল, 2011 সালে সেটি এসে দাঁড়িয়েছে 41টিতে। 2012 সালে এই সংখ্যা দাঁড়ায় 46-এর কোটায় এবং 2013 সালে 71টি জাহাজ এই পথে যাত্রা করেছিল। এই সম্পূর্ণ বিষয়গুলো বিবেচনা করলে 4টি বিষয় আমাদের সামনে উপস্থাপিত হবে। প্রথমত, সুয়েজ খালের তুলনায় উত্তর সাগর বাণিজ্য পথে বেশ সুবিধা রয়েছে এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে এর প্রতিযোগিতা বৃদ্ধি করে দিচ্ছে। ফেডারেল সার্ভিস ফর হাইড্রোমেটেরিওলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং অফ রাশিয়ার রিপোর্ট অনুসারে 2020 সাল ছিল পৃথিবীর রেকর্ড তাপমাত্রার বছর, যার ফলে আর্কটিকের বরফ 1980-র তুলনায় প্রায় 5 থেকে 7 গুণ কমেছে। সেই বছর আর্কটিক মহাসাগরের বরফ প্রায় 26,000 বর্গ কিলোমিটার পর্যন্ত গলে যায়, যা ছিল মূলত রীতিমতো একটি রেকর্ড। রাশিয়া এই মুহূর্তে বিশ্বের একমাত্র দেশ হিসেবে অবশ্যই জলবায়ুগত প্রবণতাকে পুঁজি করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, অনেক বিশেষজ্ঞের মতে উত্তর সাগর বাণিজ্য পথে যদি অবকাঠামোগত উন্নয়ন হয় তবে অর্থনৈতিকভাবে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এক্ষেত্রে শুধু চীনই রাশিয়ার পাশে থাকা এবং সাহায্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও চীন এ পথে প্রয়োজনীয় অর্থায়ন করবে কিনা তা সময়ই বলে দিবে। তৃতীয়ত, উত্তর মেরুর হিমবাহ গলে যাওয়ার ফলে পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে, যা রাশিয়ার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং সুনামগত প্রভাব ফেলতে পারে। চতুর্থ এবং সর্বশেষ বিষয়টি হলো, যদি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসারিত করে এবং বেরিং প্রণালী ব্যবহার করার একটি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে উত্তর সাগর বাণিজ্য পথের সম্ভাবনা কমে আসবে। সর্বশেষ একটি বিষয় উল্লেখ করা যেতে পারে, রাশিয়া সুয়েজ খালের সমস্যাকে পুঁজি করে বেরিং প্রণালীকে ব্যবহারের সুবিধা অর্জনের চেষ্টা করবে। তাই বেরিং প্রণালী হয়ে উত্তর সাগর পথটি সহজতর করা মস্কোর রাজনৈতিক লক্ষ্যগুলোর মধ্যে একটিতে হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।